আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট বিষয় রসায়ন, পত্র প্রথম, বিষয় কোড 176। অ্যাসাইনমেন্ট নম্বর 1, দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়ন। অ্যাসাইনমেন্ট পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এখানে শিখনফল বা বিষয়বস্তু, এরপর নির্দেশনা বা সংকেত বা ধাপ বা পরিধি, আর এখানে খাতা মূল্যায়নের নির্দেশক। এখানে নির্দেশনায় দেওয়া আছে পরমাণুর মডেল বর্ণনা করা, আর এখানে করতে বলা আছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এরপর খ নম্বরে দেওয়া আছে কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা। এখানে খ নম্বরে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। এখানে গতে দেওয়া আছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। আর এখানে বলা আছে n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। খ নম্বরে বলা আছে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করা। এখানে বলা আছে আউটবাউন্ড নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করা। এখানে বিষয়বস্তুতে দেখবো আমরা আউটবাউন্ড, হুন্ড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তার মানে এখানে আমাদের 3টি নীতি ব্যাখ্যা করতে হবে, এরপর পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। উত্তর বিশ্লেষণের পূর্বে কভার পেজটি যেভাবে পূরণ করব একটু দেখে নেই। কভার পেজে দেখবো এখানে কভার পেজে দেওয়া আছে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই পর্যন্ত দেওয়া আছে। এখানে শুধু বোর্ডের নাম লিখবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এভাবে লিখবে, তোমার নাম, পিতার নাম, মাতার নাম সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে। এরপর বিষয় কোড ও বিষয়ের নাম, বিষয় কোড, বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের কনভিক নাম্বার, অ্যাসাইনমেন্ট শিরোনাম, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। তোমরা শুধু এই প্রথম অংশটুকু পূরণ করবে। এখন আসি উত্তর বিশ্লেষণে। এখানে দেখবো নিলস বোর 1913 সালে তার পরমাণু মডেল প্রস্তাবনা উপস্থাপন করেন। এটি হচ্ছে বোর পরমাণুর মডেল চিত্র। এখানে খেয়াল করব কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর মডেলের প্রধান মতবাদ সমূহ নিম্নরূপ। 3টি, একটি হচ্ছে শক্তি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। এখানে 3টি মতবাদেরই ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যাগুলো করে একটু ভালো করে পড়ে নিবে। এরপর কৌণিক ভরবেগের মতবাদ। এরপর শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। এরপরে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তোমরা এগুলোকে 1, 2, 3 পয়েন্ট আকারেও দিতে পারো। এটি তোমাদের পড়ায় আছে, তারপরে একটু দেখে নাও। এরপরে আসবো খ নম্বরে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য। এখানে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আগে সংখ্যাটি দিবে। সংখ্যাটা দেওয়ার পর এই 4টি রাশি কোয়ান্টাম সংখ্যা বলা হয়। রাশি 4টি হচ্ছে 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এটি কিন্তু l, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s। এখানে এই 4টির আবার ব্যাখ্যা দেওয়া আছে। 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা n,
এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এরপরে ব্যাখ্যা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম। এখানে একটু খেয়াল করবো এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল, অর্থাৎ এল এর মানের ধনাত্মক, ঋণাত্মক এবং 0। এখানে এল এর যে কোনো মানের জন্য এম এর মানের সংখ্যা টুয়াইস এল প্লাস 1, এটি হচ্ছে এল প্লাস 1। এল ইকুয়াল 0 হলে এম ইকুয়াল 0, এর অর্থ এস উপস্তরের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। এল ইকুয়াল 1 হলে এম ইকুয়াল -1, 0 প্লাস 1, এর অর্থ পি উপস্তরের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পি এক্স, এক্সটা দেখো একটু নিচে লিখবে, পি ওয়াই, পি জেড এই তিন দিকে বিন্যস্ত থাকে। এল ইকুয়াল 2 হলে এম ইকুয়াল -2, -1, 0 প্লাস 1 প্লাস 2, এর অর্থ এফ উপস্তরের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এখানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এখানে এটি হবে জেড এক্স, ওয়াই জেড, ডি জেড এক্স। জেড এক্স, এরপর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর ডি জেড স্কোয়ার, এই পাঁচটি দিকে বিন্যস্ত থাকে। এরপর এখানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর বর্ণনা দেওয়া আছে। এরপর এখানে কোয়ান্টাম সংখ্যা চারটির তাৎপর্য। ব্যাখ্যাগুলো অনেক সহজভাবে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটি আবার ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 1-2 ঘন্টা সময় লাগতে পারে, এজন্য বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে আসবো আমরা গ নম্বরে। গ নম্বর কি দেওয়া ছিল প্রশ্নটি, এখানে খেয়াল করব n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। আর এখানে বলা আছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। আমরা জানি কোন উপস্তরের মোট অরবিটাল সংখ্যা, এখানে এটা টুয়াইস এল প্লাস 1, এখানে এল ইকুয়াল 0, 1, 2, 3 ইত্যাদি। এল ইকুয়াল 0 হলে এস, এল ইকুয়াল 1 হলে পি, এল ইকুয়াল 2 হলে ডি, এল ইকুয়াল 3 হলে এফ। তাহলে এখানে মান বসে এর অরবিটাল সংখ্যা পাওয়া যাচ্ছে। এখানে শূন্য বসাইলে এখানে 0 গুণন 2 যোগ 1, এখানে 2 দিয়ে গুণ, 2 কে 0 দ্বারা গুণ করলে 0, 1 যোগ করলে 1, এই উপস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি। একইভাবে এখানে 3টি, এখানে হচ্ছে 5টি, এখানে হচ্ছে 7টি। আবার কোন উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1, এখানে এটি এল। তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এখানে এস এর ক্ষেত্রে এল এর মান 0, 2 × 0 + 1, তাহলে কয়টি আসছে 2টি। একইভাবে এখানে 6টি, একইভাবে এখানে 10টি, এখানে 14টি। প্রশ্নে দেওয়া ছিল কি n ইকুয়াল 3, n ইকুয়াল 3 হলে এল এর মান কি হবে, এল এর মান হবে 0, 1, 2। আমরা জানি এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1, তাহলে n হচ্ছে 3, 3 - 1 অর্থাৎ 2, 0 থেকে 2 পর্যন্ত অর্থাৎ 0, 1, 2। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, 0 এর ক্ষেত্রে s, তাহলে এল এর মান যখন 0 সেটা হবে 3s অরবিটাল, 1 হলে 3p আর 2 হলে 3d। এখানে m এর মান 0, এখানে m এর মান 0 থেকে +- l,
শূন্য প্লাস প্লাস এল এর মান +1, এখানে এল এর মান -1, তাহলে এখানে 1 2 3 অরবিটাল সংখ্যা 3টি আর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 6টি। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। এরপরে যখন এল এর মান 2 অর্থাৎ 3d অরবিটাল, যখন m এর মান -2 -1 0 +1 +2, মোট কয়টি অরবিটাল? 5টি। একটি করে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টি? 2টি। তাহলে এখানে হচ্ছে কয়টি? 10টি। তাহলে এখানে অরবিটাল সংখ্যা যোগ করো 9টি, এখানে ইলেকট্রন সংখ্যা যোগ করো 18টি। অতএব n = 3 হলে মোট অরবিটাল সংখ্যা 9টি এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। এইটি তোমরা অন্য বিকল্প পদ্ধতিতেও বাইর করতে পারো। এরপরে ঘ নম্বরে কি দেওয়া ছিল? এখানে আউটবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করা। আবার এখানে বিষয়বস্তু কি দেওয়া ছিল? আউটবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আর এখানে আমাদের এই 3টি নীতি ব্যাখ্যা করতে হবে এবং এরপর পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেটা আউটবাউ নীতি এবং হুন্ডের নীতি অনুসারে। তাহলে এখানে আউটবাউ নীতি ব্যাখ্যা করা আছে। এখানে বলা আছে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করবে। এটি হচ্ছে আউটবাউ নীতি। যে কোনো অরবিটালের শক্তি n+l এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং যে অরবিটালের n+l এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি। s p d ও f অরবিটালের জন্য l এর মান, এটি কিন্তু l এর মান 0 1 2 3। তাহলে 3d অরবিটালের ক্ষেত্রে n+l এর মান, এখানে n এর মান হচ্ছে 3 আর d এর মান হচ্ছে আমাদের এই 2, এখানে l এর মান হচ্ছে 2। তাহলে 3 2 কত হচ্ছে? 5। 4s এর ক্ষেত্রে 4, s অরবিটাল ক্ষেত্রে l এর মান কত? 0, এই তো 0 বসাই দাও, এখানে কত হলো? 4। তাহলে 3d অরবিটালের শক্তি হলো 5 আর 4s অরবিটালের শক্তি হলো 4। তাহলে এখানে 3d ও 4s অরবিটালের মধ্যে 4s অরবিটালের শক্তি 3d অপেক্ষা নিম্ন, তাই ইলেকট্রন প্রথমে 4s এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আবার দুইটি অরবিটালের মধ্যে শক্তি একই হলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে শক্তি কম এবং ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। শক্তি অনুসারে সাজালে অরবিটালগুলো হয় এইরূপ। এটি হচ্ছে আমাদের আউটবাউ নীতি। এরপর হলো হুন্ডের নীতি। এখানে বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে। এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। এভাবে সমশক্তি সম্পূর্ণ প্রতিটি খালি অরবিটাল একটি করে ভর্তি হওয়ার পর ওইসব একক ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের মধ্যে নবাগত এবং বিপরীতমুখী ঘূর্ণনযুক্ত ইলেকট্রন একটি করে প্রবেশ করবে। হুন্ডের নীতি pdf অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে হুন্ডের নীতি অনুসারে এখানে খেয়াল করবো p3, তাহলে এই একটি করে ইলেকট্রন ঊর্ধ্বমুখী স্পিন আকারে দেখাতে হবে। আর যদি এখানে p4 থাকতো তাহলে এখানে এই একটি করে পূরণ করার পর আবার প্রথমে এখানে px এ আসতে হবে, আসে এটা হচ্ছে এভাবে নিম্নমুখী দ্বারা দেখাতে হবে। হুন্ডের নীতি অনুসারে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। p উপস্তরের অরবিটাল হচ্ছে 3টি, এদের নাম px py pz। এই px py pz, px এখানে একটি ইলেকট্রন, এখানে দেখো py এখানে একটি ইলেকট্রন এবং pz এখানে একটি ইলেকট্রন। এরপরে পাউলির বর্জন নীতি। এই 3টি নীতি ব্যাখ্যা করার পর আউটবাউ নীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ।
পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা 19, তোমরা এখানেও লিখতে পারো, এখানেও ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। এখানে খেয়াল করবো এর 3D ইলেকট্রন প্রবেশ করেনি, কেন? এর শক্তি বেশি এবং এর শক্তি কম, এই কারণে এই 3s পূরণ করার পর পরেই ইলেকট্রনটি অর্থাৎ 19 নম্বর ইলেকট্রনটি 4s এ গমন করে। এরপর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। হুন্ডের নীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এখানে পটাশিয়ামের পি উপস্তরের অরবিটাল 3টি, একটা হচ্ছে px, py, pz। এখানে একটি করে ইলেকট্রন এভাবে দিবে, এই যে একটি করে ইলেকট্রন। আর 4s এখানে একটি ইলেকট্রন। অনুরূপ ভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম উপস্তরের অরবিটাল হচ্ছে 5টি, একটা হচ্ছে dxy, dyz, এরপর dzx, এরপর dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। তাহলে এখানে আমরা এই ক্রোমিয়ামের এই ডি উপস্তরে 5টি ইলেকট্রনকে আমরা প্রথমে একটি একটি করে ঊর্ধ্বমুখী স্পিন দ্বারা পূরণ করলাম। করার পরে এখন আসবো আমরা 4s এর একটা ইলেকট্রন, এই তো এখানে। এটি একটি নমুনা উত্তর, তোমরা এটিও লিখতে পারো অথবা নিজেদের মতন করেও লিখতে পারো। এই উত্তরটির পিডিএফ ফাইলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সকলকে ধন্যবাদ।